আজকে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল ও পরিবেশ বিষয়টি আলোচনা করব। এটা সেপ্টেম্বরের অ্যাক্টিভিটি টাস্ক। আগের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল তাতে কিন্তু কোনো নাম্বার দেওয়া ছিল না। বর্তমানে এই সেপ্টেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ে দেখো এখানে কিন্তু নাম্বার ডিভিশন করে দেওয়া রয়েছে। তাই অ্যান্সার লেখার সময় কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। তার কারণটা হচ্ছে যে এখানে নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে, সেই কারণে নাম্বারের যত নাম্বারের কোশ্চেন রয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে। আমি আজকে প্রথমের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করি। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ। এখানে অপশানগুলো রয়েছে গিরিখাত, রসমতানে, বালিয়াড়ি, গৌড়। তার আগে আমাকে জানতে হবে যে আরোহণ প্রক্রিয়া কাকে বলে। যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে আরোহণ। এখানে গিরিখাত, রসমতানে বা গৌড় এগুলো কিন্তু ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। কোনোটা জলধারার ক্ষয়কার্যের ফলে অর্থাৎ নদীর, কোনোটা বা বায়ুর, কোনোটা বা হিমবাহের। কিন্তু বালিয়াড়িতে কী হয়, ভূমিরূপের উচ্চতার বৃদ্ধি ঘটে। এই কারণে এটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ার উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। নেক্সট দেখো লেখা রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি। উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত নীলগিরি নয়, ওটা হচ্ছে আরাবল্লী। আর দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী নর্মদা। দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নর্মদা এবং তাপ্তি হচ্ছে গিয়ে পশ্চিম বাহিনী নদী। এবং পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে এটা জেনে রাখো যে নর্মদা হচ্ছে সবথেকে দীর্ঘতম নদী পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিরহরিত বৃক্ষ মেহগনি, এটা ঠিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়, এই কারণে এখানে। আর মেহগনি হচ্ছে গিয়ে নিরক্ষীয় চিরহরিত অরণ্যের প্রধান বৃক্ষ, এই কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে চিরহরিত বৃক্ষ মেহগনি এটা কিন্তু ঠিক অপশান। আর উত্তর পূর্ব ভারত হচ্ছে কৃষ্ণমৃত্তিকা, এটা হচ্ছে ভুল। তার কারণ কৃষ্ণমৃত্তিকা লক্ষ্য করা যায় আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, দক্ষিণ ভারতে। ভারতের রুলও বলা হয় জামশেদপুরকে, ভিলাইকে, দুর্গাপুরকে, বোকারোকে। ক্ষয়ের অপশানটা ঠিক, দুর্গাপুরকে। তারপরে দেখো নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা ঠিক। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। এটা আমি একটু আলোচনাও করে দিব। আর শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটাও কিন্তু ভুল। কারণ অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় আমাদের পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে চা চাষ হয়। আমি এইটা একটু আলোচনা করে দিয়ে বড় কোশ্চেনগুলো আলোচনা করবো। এই যে ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল কেন, এবং এই ব্যাপারটা যে দিনের বেলা কী বায়ু প্রবাহিত হয় এবং রাতের বেলা কী বায়ু প্রবাহিত হয় এটা একটু আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। যেটা ব্যাপারটা বলতে, এখানে আমরা যদি ছবিটা একটা এঁকে দেখাই, ধরো এটা আমাদের জলভাগ, এখানে আমাদের স্থলভাগ, এখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ। দিনের বেলা কি হয় একটা জিনিস জেনে রাখো, দিনের বেলা স্থলভাগ কিন্তু দ্রুত তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। আর স্থলভাগ যে হারে উত্তপ্ত হয় জলভাগ কিন্তু সে হারে উত্তপ্ত হতে পারে না দিনের বেলা। এই কারণে কি হচ্ছে, স্থলভাগ যেহেতু দিনের বেলা দ্রুত উত্তপ্ত হয়ে যায়, সেই কারণে কি হয় বলো দেখি, এখানকার বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে প্রসারিত হয় এবং এখানে তখন লো প্রেসার লক্ষ্য করা যায়, অর্থাৎ স্থলভাগের ওপর লো প্রেসার। আর জলভাগের ওপর তখন কি থাকে, দিনের বেলা হাই প্রেসার অর্থাৎ উচ্চ চাপ থাকে, কারণ স্থলভাগের তুলনায় জলভাগ শীতল থাকে। এই কারণে জলভাগ থেকে স্থলভাগের দিকে দিনের বেলা বায়ু প্রবাহিত হয়, একে বলা হচ্ছে সমুদ্র বায়ু, অর্থাৎ দিনের বেলা প্রবাহিত হচ্ছে সমুদ্র বায়ু। তার কারণ স্থলভাগ উত্তপ্ত হওয়ার কারণে, দ্রুত উত্তপ্ত হওয়ার কারণে এখানে তখন লো প্রেসার সৃষ্টি হয়, বায়ু প্রসারিত হয়, লো প্রেসার সৃষ্টি হয়। কিন্তু জলভাগ যেহেতু তত তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না, সেই কারণে কি হচ্ছে, এখানে তখন হাই প্রেসার বা উচ্চচাপ লক্ষ্য করা যায়। আর আমরা জানি বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এই কারণে দিনের বেলা সমুদ্র বায়ু প্রবাহিত হয়। আর রাতের বেলা কি হয়, ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। রাতের বেলা কি হচ্ছে, স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, অর্থাৎ এখানে তখন হাই প্রেসার স্থলভাগে, কিন্তু জলভাগ তত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হতে পারে না। ফলে কি হচ্ছে, জলভাগে তখন থাকে লো প্রেসার রাতের বেলা। ফলে কি হচ্ছে, রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ রাতের বেলা যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু স্থলভাগ থেকে আসছে তাই সেটা হচ্ছে স্থলবায়ু। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে সন্ধ্যের সময় প্রবাহিত হয়, রাতের বেলা সেটা হচ্ছে
আমাদের স্থলবায়ু, আর দিনের বেলা হচ্ছে সমুদ্রবায়ু। ঠিক আছে, এরপরে যে বড় কোশ্চেনগুলো রয়েছে, বড় কোশ্চেনগুলো প্রথমে রয়েছে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। কি বলে দেওয়া হয়েছে? অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়। হিমরেখা কি সেটা আমরা জানি। হিমরেখা বলতে বোঝাচ্ছে যে রেখার উপরে কি হয়, সারা বছর বরফ জমা থাকে এবং যে রেখার নিচে কখনো জল জমে বরফে পরিণত হয় না, সেই যে অঞ্চলটা বা সেই যে রেখাটা তাকেই বলা হচ্ছে হিমরেখা। তাকে বলা হচ্ছে হিমরেখা। এবারে আমাদেরকে জানতে হবে যে এই যে হিমরেখা, এটা কি হয়, অক্ষাংশ ভেদে তার উচ্চতার পরিবর্তন হয়। কেন পরিবর্তন ঘটে? তার প্রধান কারণটা হচ্ছে যে পৃথিবীর যে অক্ষতলের সঙ্গে যে পৃথিবীর মেরুরেখা, সেটা প্রায় 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। কত ডিগ্রি কোণে? 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। পৃথিবীর মেরুরেখা যেহেতু হেলে রয়েছে, সেই কারণে কি হয়, সেই কারণে আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, কিন্তু যত মেরুর দিকে যাব তত কিন্তু তির্যক রশ্মি পড়বে। তাহলে কি বললাম, যে পৃথিবীর মেরুরেখা হেলে থাকার কারণে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, আর লম্ব রশ্মি যেখানে পড়ে সেখানে উষ্ণতা বেশি হয়। এই কারণে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সারা বছর বেশি, কিন্তু নিরক্ষরেখা থেকে যত উত্তর অর্থাৎ সুমেরু এবং যত দক্ষিণ অর্থাৎ কুমেরুর দিকে যেতে থাকবো, তত তির্যক রশ্মি পড়ার কারণে উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। এবং কমতে কমতে দুই মেরু অঞ্চলে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে টেম্পারেচার চলে আসে এবং দুই মেরু অঞ্চলে কিন্তু বরফ লক্ষ্য করা যায়, হিমাঙ্কের নিচে তাপমাত্রা লক্ষ্য করা যায়। এবারে কি হচ্ছে, এই যে দেখো, আমরা যদি লক্ষ্য করি নিরক্ষরেখার কাছে হিমরেখার উচ্চতা কত, প্রায় 5500 মিটার। কত মিটার? 5500 মিটার নিরক্ষরেখায়। আবার আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে এই হিমরেখার উচ্চতা প্রায় 4500 মিটার। ঠিক আছে, এবং মেরু অঞ্চলে সেটা কি হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে এসে মিশে যায়। কেন? ধীরে ধীরে নিরক্ষরেখা থেকে মেরুর দিকেই হিমরেখার উচ্চতা কমতে থাকছে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি নিরক্ষরেখার কাছে যদি হিমরেখার উচ্চতা এটা হয়, তাহলে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে এরকম উচ্চতায়, অর্থাৎ যেটা একটু আগে বললাম যে 4500 মিটার অর্থাৎ প্রায় 4.5 কিলোমিটার উচ্চতায় লক্ষ্য করা যায়, এবং মেরু অঞ্চলে কমতে কমতে সেটা মেরু সংলগ্ন অঞ্চলে একদম পর্বতের পাদদেশীয় অঞ্চলে এসে হিমরেখা লক্ষ্য করা যায়। কেন? তার কারণটা আমি একটু আগে বললাম যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এই কারণে কি হয়, এখানে উষ্ণতা বেশি, আর উষ্ণতা বেশি হওয়া মানে কি হবে, যে আমরা জানি বায়ুমণ্ডল অধ্যায় ওটা আমরা পড়েছিলাম, যদিও তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়টা এবারে বাদ গেছে, যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, যাকে বলা হচ্ছে নর্মাল টেম্পারেচার ল্যাবস্টেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার। তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলে গড় টেম্পারেচার হচ্ছে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি গড় টেম্পারেচার হয়, তাহলে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কমতে থাকে। তাহলে যে উচ্চতায় গিয়ে আমরা হিমরেখা দেখতে পাবো, নিশ্চয়ই আমরা যদি একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের কোনো একটা স্থানকে নির্বাচন করি, সেখানে গড় টেম্পারেচার যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, তাহলে হিমরেখার উচ্চতা কি হবে, অনেকটা নিচ পর্যন্ত নেমে আসবে, কারণ আমরা অনেক কম উচ্চতায় হিমাঙ্কের কাছাকাছি উষ্ণতা পাবো। এটাই হচ্ছে মূল কারণ, যে নিরক্ষরেখার কাছে যেহেতু উষ্ণতা বেশি, সেই কারণে কি হচ্ছে, এখানে হিমরেখার উচ্চতা বেশি, প্রায় 5500 মিটার। নিরক্ষরেখায় হচ্ছে, আমি শর্টে লিখে দিচ্ছি, নিরক্ষরেখায় হচ্ছে 5500 মিটার, আর আমাদের ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে সেটা হচ্ছে 4500 মিটার। ঠিক আছে, এইভাবে কমতে কমতে মেরু অঞ্চলে সেটা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন আছে তোমাদের সেটা আলোচনা করি। নেক্সট কোশ্চেন আছে যেটা, সেটা হচ্ছে যে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে,
আমি এখানে কিছু পয়েন্ট করে নিয়েছি যাতে ভিডিওর লেন্থটাকে কমানো যায়। এবারে এখানে আমি একটা ভারতের ম্যাপ আঁকছি, জায়গা খুবই ছোট আছে, ছোট করেই আঁকি। আগে থেকে এঁকে নেওয়াটা উচিত ছিল। মোটামুটি একটা ম্যাপ আমি এঁকে নিলাম, ঠিক আছে। এবারে যেটা ব্যাপারটা যে হিমালয় পর্বতের অবস্থানটা কোথায়, আমরা যদি লক্ষ্য করি যে হিমালয় পর্বত অবস্থান করছে ভারতের উত্তর দিকে। এই যে দেখো জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এই অঞ্চলটায় আমাদের, এবং অরুণাচল প্রদেশ নেপালের মধ্য দিয়ে গিয়ে এইভাবে আমাদের হিমালয় পর্বতের অবস্থান। তাহলে হিমালয় পর্বতের অবস্থানটা তোমরা বুঝতে পারছো, ভারতের এই উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থান করছে। এবারে এখানে এরকম এস আকৃতির বাঁক নিয়ে বেঁকে গেছে, যাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল ব্যান্ড। যেটা তোমরা পড়েছো যে সিনটেক্সিয়াল ব্যান্ড কি, সেটা এখানে আলোচনার বিষয় নয়, সেটা যদি কোনো আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবারে এখানে বলেছে ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব। তাহলে হিমালয় পর্বতের অবস্থানটা দেখলাম, এই যে হিমালয় পর্বতমালা ভারতের উত্তর দিকে অবস্থান করছে, এর প্রভাবটা কি পড়ছে ভারতের উপর, জলবায়ুর উপর। এক নম্বর যেটা প্রভাব, এখানে দেখো পয়েন্ট করে দিয়েছি, শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, শৈলক্ষে বৃষ্টিপাত তোমরা জানো যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন প্রবাহিত হয়ে আসে পর্বতের যে ঢালে বাধা পাচ্ছে সেখানে তাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবারে ওই প্রতিবাদ ঢালে বাধা পেয়ে যত উপরের দিকে, কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু চরিত্র হালকা হয়, সে উপরের দিকে উঠতে থাকে, তখন ঘনীভূত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে, যেহেতু পাহাড় বা পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাতটা হচ্ছে, একে বলা হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত, কারণ শৈল কথার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। এই পাহাড় বা পর্বতে যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাতটা হয়, একে বলা হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত। এটা বায়ুমণ্ডল অধ্যায়ে ছিল, ওটা বাদ গেছে, সেই কারণে আমি অল্প কিছু আলোচনা করে দিলাম। এবারে এই হিমালয় পর্বতে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয়ে আসে, তখন কি হয়, এই হিমালয় পর্বতের উপরের দিকটা, এটা হচ্ছে চীনের দিকটা হচ্ছে উত্তর দিকের ঢাল বা তিব্বতের দিকের ঢাল, আর আমাদের ভারতের দিকের ঢালটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকের ঢাল। এখানে কি হয়, এই দক্ষিণ দিকের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের ভারতবর্ষে কিন্তু শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে আমাদের ভারত আজকে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠেছে। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কিন্তু ভারতের বৃষ্টিপাত কিন্তু এতটা হতো না। তাহলে দেখো হিমালয় পর্বত কি করছে, হিমালয় পর্বত ভারতের শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করছে। এই যে হিমালয় পর্বত রয়েছে, এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের হিমালয় পর্বতের দক্ষিণ দিকের ঢালে বাধা পেয়ে, কারণ তিব্বতের দিকের ঢালটা উত্তর দিকের ঢাল, এই দক্ষিণ দিকের ঢালে বাধা পেয়ে এখানে কি করছে, শৈলক্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে। নেক্সট যেটা হচ্ছে শৈত্য প্রবাহ থেকে রক্ষা। শৈত্য প্রবাহ থেকে কিভাবে রক্ষা পায়, এখানে তিব্বতীয় অঞ্চল থেকে, বিশেষ করে এখানে তোমাদের সাইবেরিয়া যে অঞ্চল, সেই সাইবেরিয়া অঞ্চল থেকে শীতকালে প্রচন্ড শীতল বাতাস কিন্তু ভারতের দিকে আসতে থাকে, কিন্তু ভারতে আসার আগেই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। এই কারণে যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে যায় হিমালয় পর্বত দ্বারা, সেই কারণে ভারতে শীতল বায়ু প্রবাহ প্রবেশ করতে পারে না, ফলে ভারত কিন্তু কি হয়, প্রবল শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ দেখো এখানে ভারতের জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করছে, শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করছে, শীতকালে যখন সাইবেরিয়া অঞ্চল থেকে শীতকালে প্রচন্ড শীতল বাতাস আসছে সেটাকে কি করছে, বাধা প্রদান করছে, ফলে ভারতে কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু অনেকটাই কম থাকে। নেক্সট যেটা হচ্ছে মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ। মৌসুমী বায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে, মৌসুমী বায়ুকে আমরা যদি লক্ষ্য করি যে এখানে এই যে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে, তখন এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে তার গতিবিধিকে নিয়ন্ত্রণ করছে, তার প্রভাবকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই হিমালয় পর্বত না থাকলে ভারতে কিন্তু এই মৌসুমী বায়ুর যে প্রকোপ সেটা কিন্তু এতটা থাকতো না। নেক্সট যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার রোধ। পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার রোধ, তোমরা জানো যে ভারতের উত্তর পশ্চিম অংশে, অর্থাৎ এই যে জম্মু কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব এই অঞ্চলটায় পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে লক্ষ্য করা যায়, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা মূলত আমাদের এই উত্তর ভারতে
উত্তর পশ্চিম ভারতে কেন্দ্রীভূত থাকে, তার অন্যতম প্রধান কারণটা হচ্ছে কিন্তু হিমালয় পর্বত। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার এই যে বিস্তার সেটা কিন্তু অন্যরকম হতে পারত। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে তুষারপাত। এটা একটু দেখো, একটু আগে যেটা আমি বলেছিলাম যে হিমরেখা আলোচনা করেছিলাম, সেইখানে এই বিষয়টা অনেকটা সাদৃশ্যপূর্ণ রয়েছে। যে আমরা যদি লক্ষ্য করি, দেখো হিমালয় পর্বত এটা কিন্তু আমাদের ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ছে, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ছে। এবারে এই যে অঞ্চলটা, এখানে কিন্তু তুষারপাত হওয়ার কথা নয়, কারণ এটা হচ্ছে উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে, উষ্ণ এবং নাতিশীতোষ্ণ মণ্ডল, যেহেতু পর্বত ক্রান্তি রেখার উত্তরে পড়ছে। কিন্তু এখানে তুষারপাত হওয়ার কথা নয়, কিন্তু এখানে তুষারপাত হচ্ছে কেন? আমাদের এখানে দার্জিলিং পশ্চিমবঙ্গে, বা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম রাজ্য, বা এখানে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে যে পর্বতের শিখর দেশে কেন বরফ লক্ষ্য করা যায়, তুষারপাত লক্ষ্য করা যায়? তার কারণটা হচ্ছে যেহেতু হিমালয় পর্বতের উচ্চতা অনেকটাই বেশি, সেই কারণে কি হয়, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ার কারণে নর্মাল টেম্পারেচার ল্যাপস রেট একটু আগেই আমি আলোচনা করেছি, যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, সেই কারণে কি হয়, উষ্ণতা কমে যাওয়ার কারণে এখানে কি হচ্ছে, তুষারপাত বা বরফ পড়তে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে, ভারতের জলবায়ুর ওপর হিমালয় পর্বতের প্রভাবগুলো আমরা কিন্তু লক্ষ্য করছি। ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট যেটা কোশ্চেন রয়েছে যে ভারতের জনজীবনের নগরায়নের নেতিবাচক প্রভাব। নেতিবাচক মানে তোমার হচ্ছে নেগেটিভ প্রভাবগুলো। নেগেটিভ প্রভাব আমরা যদি লক্ষ্য করি, এখানে ভারতের ম্যাপটা আঁকা হয়েছে, দেখো ভারতের 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে এখানে দিল্লি, এখানে মুম্বাই, এখানে চেন্নাই দক্ষিণ ভারতে, এবং আমাদের কলকাতা। এই যে 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর, সোনালী চতুর্ভুজ এটা জানো, এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর, এবং আর যে বাদবাকি যে শহরগুলো রয়েছে, বিশেষ করে 53টা যে গুরুত্বপূর্ণ শহর রয়েছে, আমরা যদি লক্ষ্য করি এই শহরগুলোর ওপর কিন্তু জনসংখ্যার চাপ প্রচুর। অন্যান্য নতুন যে শহরগুলো গড়ে উঠছে তার তুলনায় এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর এবং অন্যান্য যে ক্ষুদ্র যে শহরগুলো রয়েছে, নগরগুলো রয়েছে, তাদের তুলনায় এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরে হচ্ছে আমাদের জনসংখ্যার চাপটা প্রচুর। এবং এই যে নগরের আয়তন ধীরে ধীরে বাড়ছে, এর ফলে কিন্তু কি হচ্ছে, কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কেন সমস্যার সৃষ্টি হচ্ছে? তার কারণটা হচ্ছে, দেখো নতুন নতুন যে নগরগুলো গড়ে উঠছে সেগুলো কিন্তু পরিকল্পনাহীনভাবে গড়ে উঠছে। কোনো কিন্তু যে ড্রেনেজের জন্য জায়গা ছেড়ে রাখতে হবে, বা পানীয় জল বা হচ্ছে জলাধার, অনেক শহরে তোমরা দেখবে নিত্য নতুন পত্রিকায় মানে পত্রিকাগুলোতে বেরায় প্রত্যেক দিনের খবর, নিত্য নতুন বলাটা ভুল, যে জলাশয়গুলো বুঝিয়ে ফেলা হচ্ছে। আমাদের খোদ কলকাতা শহরেও এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবারে কি হচ্ছে, এই যে পরিকল্পনাহীনভাবে জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে, জলাশয়গুলো কি করতো, এই যে বৃষ্টির সময় জলগুলো ধরে রাখতো, সেগুলো গিয়ে জল জমা হতো, কিন্তু আজকে সেগুলো কি করা হয়েছে, জলাশয়গুলোকে বুঝিয়ে ফেলা হয়েছে। তাহলে জলটা ধরে রাখবে কে? আজকে বন্যা দেখা দিচ্ছে, ম্যানমেড ফ্লাড, অর্থাৎ মানুষের দ্বারা বন্যা। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে যে নগরায়নের নেতিবাচক যে প্রভাব সেগুলো আমরা আজকে আলোচনা করব। যাওয়ার আগে প্রথমে যে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে, 1 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে বসত বাড়ির সমস্যা। ঠিক আছে, বসত বাড়ির সমস্যা কেন? কারণ কি হচ্ছে যে মানুষ দেখো গ্রাম থেকে শহরমুখী হয় কাজের আশায়, এত হিউজ পরিমাণ জনসংখ্যা শহরের দিকে যাচ্ছে, তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু শহরের বুকে জায়গা কিনে বাড়ি করার কিন্তু সামর্থ্য নেই। তারা কি করে, ওই শহরের বাইরের দিকে যেগুলোকে বলা হয় বস্তি, ওই এলাকায় বসবাস শুরু করে। ফলে কি হচ্ছে, মানুষের কিন্তু এই যে হিউজ পরিমাণ যে জনসংখ্যা, তাদের কিন্তু বসত বাড়ির সমস্যা লক্ষ্য করা যায়। আর কি হয়, পরিবহনগত সমস্যা লক্ষ্য করা যায়। পরিবহনগত সমস্যা দেখো, এই যে আমরা লক্ষ্য করছি যত সময় যাচ্ছে মানুষের কিন্তু প্রাইভেট কারের সংখ্যা কিন্তু বাড়ছে দিন দিন, অর্থাৎ রাস্তায় কিন্তু যে আমাদের যে যানের সংখ্যা সেটা কিন্তু ধীরে ধীরে তার সংখ্যাটা বাড়ছে। ফলে কি হচ্ছে, সে হারে তো রাস্তার পরিমাণ বাড়েনি, রাস্তা তো চওড়া হয়নি, ফলে রাস্তায় কিন্তু যানজটের পরিমাণ বাড়ছে। আর কি, পানীয় জলের সমস্যা। দেখো পানীয় জল, আমরা যে জলটা পান করি সেটা হচ্ছে ভৌম জলস্তর। আমরা কিন্তু নদীর জল বা হচ্ছে গিয়ে সমুদ্রের জল এগুলো পান করি না। কোনো কোনো শহরে বা কোনো কোনো স্থানে নদীর জলকে কাজে লাগানো হচ্ছে, পাম্পের সাহায্যে তোলা হচ্ছে, কিন্তু তার পরিমাণ খুবই কম। যেটাই করি ব্যবহার করি সেটা হচ্ছে ভৌম জলস্তর, গ্রাউন্ড ওয়াটার। এবারে কি হচ্ছে, যে পরিমাণ নগরায়ন হচ্ছে এবং কংক্রিট করে দেওয়ার কারণে বাড়ির চারপাশ ভৌম জলস্তরের পরিমাণ কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
ফলে কি হচ্ছে, পানীয় জলের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। নেক্সট কি, বিদ্যুৎ সরবরাহ সমস্যা। বিদ্যুৎ সমস্যা, শহরে জনসংখ্যা এত বেড়ে গেছে এবং দিন দিন বিদ্যুতের যে চাহিদা এত পরিমাণে বাড়ছে, ফলে কি হচ্ছে, শহরের যে পার্শ্ববর্তী যে মফস্বলগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, সেগুলোতে কি হচ্ছে, লোডশেডিংয়ের পরিমাণ বাড়ছে। কারণ শহরে বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে গ্রামগুলোতে কি হচ্ছে, বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, ফলে সেখানে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ছে। আর কি, বেকারত্বের পরিমাণ বাড়ছে। কারণ দেখো, মানুষের পরিমাণ যত বাড়ছে, ধীরে ধীরে জনসংখ্যা যত বাড়ছে, মানুষের কাজের অভাবের কারণে মানুষ কিন্তু গ্রাম থেকে শহরের দিকে আসছে। কিন্তু এই হিউজ অ্যামাউন্ট জনসংখ্যাকে, এই যে এত পরিমাণ জনসংখ্যাকে কিন্তু শহরের বুকে কাজ দেওয়া সম্ভবপর হচ্ছে না। ফলে কি হচ্ছে, বেকারত্বের পরিমাণ কিন্তু বাড়ছে। আর কি, জল নিকাশি সমস্যা দেখা দিচ্ছে। জল নিকাশি সমস্যা, যেটা হচ্ছে গিয়ে কি, যে শহরের বাইরের দিকে এখন যে বাড়িগুলো গড়ে উঠছে, সেগুলো পরিকল্পনাহীনভাবে গড়ে উঠছে, সামনে কোনো ড্রেন থাকছে না এবং বাড়ির চারপাশ কংক্রিট করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, জল নিকাশি বা পয় প্রণালীগত সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। দূষণজনিত সমস্যা। দূষণজনিত সমস্যা আমরা যদি লক্ষ্য করি, যে শহরে কি হয়, গাড়ি ঘোড়ার পরিমাণ বেশি, প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। আর কি, কলকারখানার পরিমাণ বেশি। এই কারণে কি হচ্ছে, চারিদিকে কিন্তু একটা দূষণের ধুঁয়ো, বালি, হ্যাঁ, এগুলোর কিন্তু প্রাদুর্ভাব বেশি থাকে, ফলে দূষণজনিত সমস্যা লক্ষ্য করা যায়। আর যে লাস্ট যেটা সমস্যা, সেটা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থজনিত সমস্যা। কঠিন বর্জ্য পদার্থজনিত সমস্যা আমরা যদি লক্ষ্য করি, শহরে দেখবে যে সমস্ত জায়গাগুলোয় তোমার হচ্ছে গিয়ে ওই বর্জ্য পদার্থ ফেলা হয়, সেখানে কি হয়, চারদিকে একটা কিন্তু দুর্গন্ধ ছড়ায় এবং সেগুলোকে কিন্তু ওই বর্জ্য পদার্থগুলো, বিশেষ করে ধরো কাগজ বা হচ্ছে গিয়ে প্লাস্টিক, এই ধরনের যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো কিন্তু কি হয়, এক জায়গায় ফেলা হয়, পলিথিন, এগুলো এক জায়গায় ফেলা হচ্ছে, ফলে কি হচ্ছে, এগুলো এক জায়গায় জমে থেকে দীর্ঘদিন ধরে চারিদিকে কিন্তু একটা দূষণজনিত সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ এগুলো হচ্ছে ভারতের নগরায়নের নেতিবাচক প্রভাব। নগরায়ন, এই যে দিন দিন জনসংখ্যা বাড়ছে, তাতে আমরা লক্ষ্য করি এই যে 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর, সেগুলোতে কি হচ্ছে, জনসংখ্যার চাপটা সব থেকে বেশি। এছাড়া যে অন্যান্য সিটিগুলো রয়েছে, প্রায় মানে ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি, সেগুলোতে জনসংখ্যার চাপ বাড়ছে। সে তুলনায় এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরে জনসংখ্যার চাপটা সবচেয়ে বেশি। অর্থাৎ এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরের দিকে মানুষের আসার প্রবণতাটা সব থেকে বেশি হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং এটা কিন্তু প্রত্যেকটা নগরের সমস্যা, ভারতের কিন্তু প্রত্যেকটা নগরের সমস্যা। বসতবাড়ির সমস্যা, পরিবহনের সমস্যা, পানীয় জলের সমস্যা, বিদ্যুৎ সমস্যা, বেকারত্ব বাড়ছে, জল নিকাশির সমস্যা দেখা দিচ্ছে, দূষণজনিত সমস্যা, এগুলো কিন্তু ভারতের নগরায়নের মূল সমস্যা। ঠিক আছে।